নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারা রচিত বরযাত্রী সিরিজের চতুর্থ পর্ব পাকা দেখা। ঘনসার বিয়েটা আর কিছুতেই হচ্ছে না। সেই চিন্তায় তার বন্ধুদের পর্যন্ত রাতের ঘুম চলে গেছে। শেষ পর্যন্ত তিলুই একটা পাত্রী নিয়ে আসলো, তার দূর সম্পর্কের একজন শালী, যার কাছে নাম ভাড়িয়ে তারা পাত্রপক্ষ সেজে মেয়ে দেখতে যাবে। আসুন শোনা যাক আগে কি হয়। শুরু হচ্ছে বরযাত্রী সিরিজের চতুর্থ পর্ব পাকা দেখা। শিবপুরের স্টিমার ঘাট, কলি সন্ধ্যা। গনসা, রাজেন, কেগুপ্ত, গোরাচাঁদ আর ত্রিলোচন যেটির রেলিংয়ে ঠেস দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। 7:21 স্টিমার চাঁদপাল ঘাট থেকে এসে জেটিতে ভিড়ল। লোকজন নেমে গেলে বাঁশি বাজিয়ে তক্তা ঘাটের দিকে চলল। ত্রিলোচন বলল, এই স্টিমারেও এলো না রে ঘটনা? বলছি, মানে পুল পেরিয়ে ট্রামে করে চলে আসেনি তো ওদিক দিয়ে? গনসা ঘটনাকে উদ্দেশ্য করে কি একটা খুব রূঢ় কথা বলতে গিয়ে তুতলিয়ে গেছে। এমন সময় মাঝবয়সী একটা ভদ্রলোক পল্টুন বয়ে এসে তাদের মধ্যে দাঁড়ালো এবং প্রশ্ন করল, শিবপুরের গোলক চাটুর্যের বাড়িটা কোথায় একটু বলতে পারো? লোকটা একটু কুঁজো, দাড়িতে গোঁফে মুখটা প্রায় দেখাই যায় না। গলা বন্ধ কোটের ওপর একটি কোঁচানো চাদর মুরব্বিয়ানা পদ্ধতিতে ঝোলানো, হাতে একটি ছোট সুটকেস। গলার আওয়াজ কতকটা শ্লেষা জড়িত, শুনলে কেমন যেন মনে হয় অন্য কার কণ্ঠস্বর ধার করে ব্যবহার করছে। গোলক চাটুর্যে হচ্ছে গনসার মামা। গনসাই উত্তর দিতে যাচ্ছিল, রাজেন এক হাতে তার গা টিপে থামবার ইশারা করে মার্জিত ভাষায় বলল, হ্যাঁ, আগে মানে কোথা থেকে আগমন হচ্ছে মশায়ের, কি প্রয়োজন? আগন্তুক উত্তর করল, পাতুরিয়া ঘাটা থেকে। শুনলাম তার একটি ভাগ্নে আছে, বিয়ের উপযুক্ত। আগে হ্যাঁ, এই তো এই সামনেই রয়েছে, বড় ভালো ছেলে বুঝলেন। শিবপুরে না এমন ছেলে খুঁজে পাবেন না। গোরাচাঁদ রেলিং ছেড়ে সরে এসে বলল, জামাই যা হবে না মশাই। গনসা আদর্শ জামাইয়ের মতো মুখটা একটু নিরীহ এবং নির্লিপ্ত গোছের করে হাওড়া পুলের দিকে চেয়েছিল। ত্রিলোচন তার পাঁজরায় একটা খোঁচা দিয়ে বলল, এই তালে একটা পেন নাম ঠুকে দে গনসা। মাস 6 মধ্যে ওপর পাড়া থেকে কেউ তাকে বড় একটা দেখতে আসেনি। গনসা প্রণামের জন্য হাত দুটো তুলতে যাচ্ছিল, এমন সময় আগন্তুক হঠাৎ সিধে হয়ে দাঁড়িয়ে হাতের এক সাপটে দাড়ি গোঁফ সমস্ত খুলে ফেলে হো হো করে হেসে উঠল। সকলে হকচকিয়ে গিয়ে অপ্রতিভ হয়ে পড়ল, বিশেষ করে গনসা। একে প্রায় ঠকে না সে, তাই একেবারে প্রণাম করতে উদ্যত হয়েছিল, তাও আবার ঘটনাকে, দলের মধ্যে যে তার সঙ্গে একটু সমকক্ষতার দাবি রাখে। সামলে নিয়ে বলল, এনে ফেলতে হাত উঠিয়েছিলুম, আগিস নে, এই যেই খুলে ফেললি, দেখি কি সব পরছিল আনলি, চল ওদিক পানে চল। ঘটনার হাত থেকে সুটকেসটা নিয়ে আগে এগোলো। সকলে গিয়ে বার্ড কোম্পানির জেটির কাছে বরাবর একটা নিজস্ব স্থান বেছে নিল। কথাটা আর একটু আগে থেকে না বললে রহস্যটা ঠিক পরিষ্কার হবে না। আসলে গনসা মামার আশা ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে চোখের সামনে ত্রিলোচনের বিয়ে হয়ে গেল, গোরাচাঁদের বিয়ে হয়ে গেল, ঘটনার সম্বন্ধ প্রায় পাকা হয়ে এসেছে, রাজেনের প্রীতি উপহার পর্যন্ত লেখা শেষ হয়ে এসেছে। মামা ওদিকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, মুখে খালি একটাই কথা, আগে চাকরি হোক। ওদিকে দিনু ঘটক হাত গুনে বলেছে যে স্ত্রী ভাগ্যে ধন গনসার। গনসার মামা বলেছে, বেশ তো, কোণে যেখানে আছে সে তো গনসারই পরিবার হয়ে আছে, তার ভাগ্য তো গনসার ওপরেই আরসাবে কোনো না কোনো সময়। স্ত্রী ভাগ্যেই চাকরি যখন হবে, তখন সেই সময় ঘটা করে বৌমাকে ঘরে আনলেই চলবে, এত তাড়াতাড়ির কি আছে? রাজেন, ঘটনা এরা সব বলছে, ও তোকে শুকিয়ে মারবার ফোন দি গনসা, হ্যাঁ, ও তুই শুনিসনি। গনসা অবশ্য শোনে না, কিন্তু উপায় বা কি? এই রকম তো অবস্থা। এমন সময় একটি কোণের সন্ধান পাওয়া গেল। সন্ধান হাজির করল ত্রিলোচন।
একদিন এইখানেই সন্ধ্যার আড্ডায় বলল, হেই, আমার মাস শাশুড়ির বাড়ি হচ্ছে গিয়ে মানে হালি শহরে। হ্যাঁ, মাস শাশুড়ির মেজ ননদের বিয়ে হয়েছে এই বড়িশে, বেহালায়। হ্যাঁ, মেজ ননদের বড় জায়ের বাপের বাড়ি হচ্ছে জোড়াসাঁকোয়। সেই বড় জায়ের সেজো ভাই চাকরি করে ইবিআরের গোয়ালন্দ ফরিদপুর লাইনে। গনসা অসহিষ্ণুভাবে বলল, তুই শুধু ওলোক দাদাই ওলাবি না কোথাও আটকাবি ওরে তিলা? রাজেন বলল, আহ, আরে যাকে নিয়ে বিষয় সে কথাই বল না বাবা, এক কথায় ল্যাটা চুকে যায়। গোড়াচাঁদ একটা হাঁপ ছেড়ে বলল, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি বাবা দিব্যি এই দিক দিয়ে, অত ফিকরির বালাই নেই। এই তিলে যেন একেবারে হিস্ট্রির শিশুনাগ ডাইনেস্টি আউড়ে গেল মাইরি। ত্রিলোচনের চরিত্রে শ্বশুরবাড়ির খুঁটিনাটি সম্বন্ধে একটু মানে দুর্বলতা আছে। একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ বাহ, বউয়ের কত আপনার লোক মেয়েটি, বুঝিয়ে না বললে চলবে কেন? তাই তো ভাবনায় ঘুম হয় না রে আমার বউয়ের। দু সম্পর্কের হলে তার বয়ে গেছিল, সেই সেজো ভাইয়ের নমে কত সম্বন্ধ এলো, কোনো মতেই গাচ্ছে না। নয় গলে মিলছে না, নয় গোত্রে মিলছে না, নয় মেলে আটকাচ্ছে। এদিকে মানে বড় যায় সেজো ভাই বেচারা একলা মানুষ, তাই আবার বিদেশে থাকে। রাজেনের কবি হৃদয় এসব ব্যাপারে, অর্থাৎ কনের যে বিয়ে হচ্ছে না শুনলেই সহজেই গলে যায়। সে একটু রেগে গিয়ে বলল, এ তো বড় ভাবনার কথা। হ্যাঁ, মেল হচ্ছে না বলে মেয়ের বয়স তো আর কমবে না। তা কত বয়স হলো রে তিলা? ঘটনা বলল, অনেকটা গনসার মতোই ব্যাপার। তোর কুমোরটুলির সম্বন্ধটা গনে মিলল না বলে ভেঙে গেল না রে গনসা? গনসা উত্তর দিল না, মুখটা বিকৃত করলো মাত্র। গোড়াচাঁদ সেইটুকুই টিপ্পনি হিসাবে বলল, গন না, ওর মামাই হচ্ছে খাই। এক রাক্ষসগণের মামা জুটেই তো বেচারির মাথাটা খেলে। রাজেন হঠাৎ উচ্চকিত হয়ে বলল, হেই দাঁড়া, ও হয়েছে হয়েছে, এর মধ্যে একটা গুঁড়ো ব্যাপার রয়েছে। এই সেই তোর বউয়ের কে হয়, এই সেই মেয়েটির গোত্র মেল, এসব জানিস তিলে? ত্রিলোচন মুখস্থ করা পড়ার মতো বলে গেল, ভরদ্বাজ গোত্র, ফুলের মেল, কামদেব পণ্ডিতের সন্তান, চার পুরুষের ভঙ্গ, মেয়ের শূদ্রবর্ণ, নবগণ, বৃষরাশি। গোড়াচাঁদ শ্বশুরবাড়ি গেলে খাবার দেবার ব্যাপার সম্বন্ধেই একটু বেশি অবহিত হয়ে থাকে বলে পরিচয় প্রবৃত্তিতে বেশি সময় দিতে পারে না। ত্রিলোচনের জ্ঞানের গভীরতা দেখে একটু ঈর্ষার দৃষ্টিতে একবার আর চোখে চাইল। রাজেন গনসার দিকে চেয়ে প্রশ্ন করল, হেই, ওই তোরগুলো বলতো গনসা একবার। এত সামনাসামনি এরূপ খোলাখুলি আলোচনা হলে গনসারও একটু লজ্জা হতে লাগলো। এড়াবার জন্য বলল, আব্বি ছেড়ে অটকালি শুরু করলি নাকি? ত্রিলোচন বলল, গনসার কুষ্টির খবরও আমার কাছে আছে, শোন না। না, ওর তো কাশ্যপ গোত্র, বিপ্রবর্ণ, দেবগণ। রাজেন গম্ভীরভাবে বিজয় গর্বের সঙ্গে বলল, এই তো হয়েছে, ও মেয়ের বিয়ে অন্য জায়গায় কোথা থেকে হবে? হ্যাঁ, আরে ও তো অব্যর্ত গনসার জন্য, হ্যাঁ মানে এই গনসারই কোণে রাজ্যটুক মিলে যাচ্ছে। না বিশ্বাস হয় এই দিনু ঘটকের কাছে চল, কিংবা ন্যায়রত্ন মশাইয়ের কাছে। ও মেয়ে যদি গনসার কোণে না হয় তো আমি নাম পাল্টে দেব। ওর আর গনসার বিয়ে অন্য জায়গায় হতেই পারে না। না বিশ্বাস হয় তো ওর ওদিকে বিয়ের সম্বন্ধ করতে থাক, আর গনসার এদিকে করতে থাক, দুজনেরই চুলদারি না পেকে যায় তো। আর কেউ বক্তৃতার তোড়ে অত খেয়াল করেনি। গনসা বলল, তারও আরই পাগবার যদি হয় থাকে তো আমার রাজ্যটাকে কাজ নেই বাপ। রাজেন অপ্রতিভ হয়ে বলল, যা বাবা, কি বললাম আর কি বুঝলো? ত্রিলোচন ভাবগম্ভীর স্বরে বলল, যদি তাই হয়, গনসাই যদি তার একমাত্র স্বামী হয়। গনসা, রাজেন, ঘটনা তিনজনে ঘুরে মুখের দিকে চেয়ে হঠাৎ থেমে গেল। সঙ্গে সঙ্গেই নিজের ভুলটা বুঝতে পেরে ত্রুটি সংশোধন হিসেবে গনসার অসন্তুষ্ট দৃষ্টির পানে চেয়ে বলল, হ্যাঁ না মানে বলছিলাম, তুই যদি ওর জন্মান্তরের ওই কি বলে পতি দেবতা হোস,
তো এটা একটা সমস্যা নয়? ও বেচারি রইল কোথায়? রাজেন বলল, সমস্যা নয় আবার? তারপর বিষয়টিকে সমুচিত কাব্যের রূপ দেওয়ার জন্য বলল, ধরো ধরো তোমার গিয়ে কি বলে, একটি জায়গায় যদি একটা লতা থাকে আর অনেক দূর তার সেই তার সেই অচিন প্রিয় গাছটি দাঁড়িয়ে থাকে, তো কি হবে? অনেক কিছুই হতে পারে। জায়গাটার কাছে পিঠে অন্য গাছ থাকলে লতাটা তাই আশ্রয় করবে, না থাকলে মাটিতে লতিয়ে ফিরতে পারে, ছাগলে মুড়োতে পারে, গরুতে নিঃশেষ করতে পারে। রাজেন ঠিক কেমনটি উত্তর চায় বুঝতে না পারায় সবাই তার দিকে চেয়ে রইল। কে গুপ্ত সে আবার অচিন প্রিয় কথাটাও বুঝতে না পারায় আরও বিমূঢ়ভাবে চেয়েছিল। রাজেন বেশ একটি পরিষ্কার রূপক খাড়া করতে না পারায় আক্রোশটা তার ওপরেই মিটিয়ে এক দাবড়া দিয়ে বলল, আরে শুকিয়ে যাবে না লতাটা মশাই? হাঁ করে রয়েছেন উজবুকের মতন। কে গুপ্ত একটু অপ্রতিভ হয়ে বলল, ও। গোড়াচাঁদ তাড়াতাড়ি বুদ্ধিমানের মতো বলল, তা তো যাবেই, তাহলে উপায় কি এখন গণেশের সেই পাত্রীটিকে নিয়ে? রাজেন বলল, উপায় মিলন আর কি? বৃক্ষলতার উদাহরণটা মনে তখনও টাটকা থাকায় মিলনটা যে ঠিক কিভাবে হতে পারে কেউ ভালো রকম ঠাওর করে উঠতে পারছিল না। রাজেনের কাছে বোকা হওয়ার ভয়ে গোতনা বলল, ঠিকই তো, মিলনই তো এখন ঘটাতে হবে, আবার কি? রাজেনকে ছেড়ে সকলের দৃষ্টি এবার ঘোতনার ওপর গিয়ে পড়ল। গোড়াচাঁদ প্রশ্ন করে বসল, কিন্তু কি করে? ঘোতনা একটু থতমত খেয়ে গেল, কিন্তু আখেরে ঘোতনাই তো। গোড়াচাঁদের কথাটা প্রতিক্ষেপ করে বলল, কি করে? আরে কি করে কবে সে তো পরের কথা, আগে মেয়ে তো দেখা হোক, কুষ্টির মিলটা খতিয়ে দেখা যাক, গনসার তো পছন্দ হোক। ওরই কোণে যদি হয় তো কি করে মিলন হবে সেইটে সবচেয়ে ভাবনার কথা হলো। তোর কপালে যদি দিল্লিতে চাকরি লেখা থাকে তো কি করে যাবি সেইটে বেশি ভাবনার কথা, নাকি আগে দেখবি যে চাকরিটা কত মাইনে, পছন্দ কিনা? রাজেন বলল, একবার চার চক্ষুন মিলনটা তো হয়ে যাক, বাকি আর সব ও তো পরের কথা। ধর যদি কোনো নদীর এক নিরালা তীরে আবার কোনো দুর্বোধ্য রূপকের অবতারণা হচ্ছে বুঝে গোড়াচাঁদ বলল, ভাই চল উঠি এবার, অনেক রাত হলো। তার পরদিন সন্ধেবেলায় সবাই ঘাটে বসেছিল, মিলন সমস্যার আলোচনা হচ্ছিল। এমন সময় ত্রিলোচন এসে বলল, ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলি না? একটা মস্ত বড় সুবিধা হয়ে গেল। আজ সকাল থেকে জোড়াসাঁকোতেই ছিলাম কি না, সেখান থেকেই আসছি। সকলে প্রয়োজন মতো ঘেঁষে ত্রিলোচনকে ঘিরে বসলো। প্রশ্ন করল, কিরকম কিরকম? ত্রিলোচন বলল, যখন থেকে শুনলাম রাজ্যটো, তখন থেকে কি আমার মনে শান্তি আছে? সমস্ত রাত ঘুম হয়নি। সকালবেলা উঠেই জোড়াসাঁকোয় বেরিয়ে গেলাম, গিয়ে যা শুনলাম তাতে তো চক্ষু চড়ক গাছ। রাজেন প্রশ্ন করল, বিয়ের প্রায় সব ঠিক হয়ে গেছে চুচুড়োয়, শিগগির একদিন পাকা দেখা। ওপরে ওপরে যেমন খুশি হয়েছি দেখাতে হলো, ভেতরে ভেতরে তেমনি কেমন যেন দমে গেলাম, বুঝলি? এই সমস্ত দিন ভেবে ভেবে অনেক কষ্টে একটা মতলব খাড়া করেছি। রাজেন ঘোতনা একসঙ্গে প্রশ্ন করল, কি মতলব, কি মতলব? ত্রিলোচন কোনো কথা বলল না, গম্ভীরভাবে পকেট থেকে একটি পোস্টকার্ড বের করে রাজেনের হাতে দিয়ে বলল, এই একটু চেঁচিয়ে পড়, সবাই শুনুক। নিজে পকেট থেকে একটা বিড়ি বের করে অগ্নিসংযোগ করলো। সবাই চিঠিটার ওপর হুমড়ি খেয়ে পড়ল। রাজেন পড়তে লাগলো, আচ্ছা লিখেছে, নমস্কার পুরস্বর নিবেদত মেতত। হ্যাঁ, তো অত্র পত্রে নিবেদন এই যে পণ্ডিত মহাশয়ের পরামর্শ অনুযায়ী কি জানো, আগামী রবিবার সন্ধ্যা 7:51 হইতে রাত্রি 9:02 পর্যন্ত পাকা দেখা ও আশীর্বাদের দিন ধার্য হওয়ায় আমরা 5-6 জন, 5-6 জন উক্ত দিবস সন্ধ্যার সময় মোকাম কলিকাতায় উপস্থিত হইয়া উক্ত শুভকার্য সম্পন্ন করিবার মানস করিয়াছি। আচ্ছা, তা
যদি মহাশয়ের কোনরূপ আপত্তি থাকে তো পূর্বাহ্নেই জানাইয়া বাধিত করিবেন। অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় কথা সাক্ষাতেই হবে। হ্যাঁ, আশা করি বাটির সর্বাঙ্গীন কুশল নমস্কার গ্রহণ করিবেন। ইতি বিনয়াবনত শ্রী অখিলচন্দ্র দেব মর্মন। হ্যাঁ, আরও আছে, পুনশ্চ দাদা কার্যাবাব দেশে স্থানান্তরে যাওয়ায় এবং বিনোদবাবু অসুস্থ হইয়ে পড়ায় উপস্থিত হইতে পারিবেন না। আচ্ছা, আমার অবস্থা দেখিয়াই গেছেন বাতে শয্যা ধরা, কিন্তু সেজন্য কোনো চিন্তা নাই। দাদার ভাইরা ভাই অর্থাৎ পাত্রের মেসো মহাশয় কয়েকজন ভদ্রলোককে সঙ্গে করিয়া যাইবেন, যেহেতু সামনের শুভ দিনটা ছাড়িয়ে দেওয়া সঙ্গত মনে করিতেছি না। ইতি। চিঠি পড়া হলে সকলে ত্রিলোচনের দিকে চাইল। ত্রিলোচন তাদের হেঁয়ালিটা বুঝবার খানিকটা সময় দিয়ে মাতব্বরি চালে খানিকটা বিড়ি টেনে সংক্ষেপে বলল, একজন গিয়ে এই চিঠিটা চুঁচুড়োর পোস্ট করে দেওয়া। এই গোড়াচার যাবেক্ষণ। ঘটনা বলল, গেল গোড়া। তারপর কাল বিকেল কি পরশু সকাল পর্যন্ত জোড়াসাঁকোয় চিঠিটা এসে পৌঁছোক। তরশু রবিবার সন্ধে পর্যন্ত আমরা সদল বলে মোটর থেকে নামব। চুঁচুড়ে থেকে পাকা দেখা দেখতে এসেছি, বুঝলি। গনসা সবচেয়ে আগে ছকটা বুঝেছিল। শিষ্যের পানে আর চোখে প্রশংসার দৃষ্টিতে চেয়ে তার হাত থেকে বিড়িটা নিয়ে টানতে লাগলো। অনুমোদনের এরকম স্পষ্ট নিদর্শন পেয়েও ত্রিলোচন মনের উল্লাসটা চেপে শান্ত সহজ কণ্ঠে বলল, দাদা মানে ছেলের বাপ, তাকে তার বন্ধু বিনোদবাবুকে সরিয়ে নিলাম। তারা দুজনে প্রথমবার দেখতে এসেছিল, চেনা লোক। আর ছেলের কাকা অখিলবাবুও এদের দেখা। খবর পেলাম বেতো রোগী, সেই বেটাকে বিছানা থেকেই আর উঠতে দিলাম না। ত্রিলোচনের পেটে যে এত বুদ্ধি, এতে সকলেই আশ্চর্য হয়ে পড়ল। গনসা বিড়িতে একটা লম্বা টান দিয়ে বলল, কোথাকার বেবে এড়ি রে তিলু, ভারী মেমে এসটি তো স্ট্যান্ডার্ডের। অবহেলার সঙ্গে কথাটা বলে ত্রিলোচন প্রশ্ন করল, মনে ধরল তো কথাটা? দেখ ভাই, ভেবে চিনতে দেখ কোনো খুঁত খাত আছে কিনা। ত্রিলোচনের বুদ্ধিটা আবার একটু মোটা কিনা। আসলে প্রস্তাবটার মধ্যে একটা উন্মাদনা ছিল। ত্রুটিগুলো কারোর নজরে পড়ল না, এমনকি গনসারও না। সে একেবারে অন্য লোকে ছিল তখন। একটু থেমে ত্রিলোচন বলল, পেলে না তো কিছু? হ্যাঁ, এই মোটা বুদ্ধি ত্রিলোচনের কাছেই শোনো। তবে ফাঁক তালে পাকা দেখার খ্যাট না হয় মেরে এলে, কিন্তু বিয়ে তাদের সঙ্গে বন্ধ করবে কি করে? তাদের একেবারে না সরাতে পারলে তো গনসার চান্স নেই। সকলে তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তাদের ভাববার সময় দিয়ে ত্রিলোচন আর একটা বিড়ি ধরালো, দু এক টান দিয়ে বলল, বললো না তো। সকলে আবার আগের মতো চেয়ে রইল। ত্রিলোচন বলল, ভাঙচি কথাটা কোনোদিন শুনেছ? আরে ऐसा ভাঙচি ঠিক করে রেখেছি যে বরপক্ষ আর এ বাড়ি ছাও মারাবে না। এমনি আর একখানি ছোট্ট পোস্টকার্ডই ওয়াস্তা। তারপর ওই মকায় গনসা সম্বন্ধ নিয়ে হাজির হওয়া। অবশ্য যদি ওর মেয়ে পছন্দ হয়। তবে কতকগুলো জিনিসের কিন্তু সবচেয়ে আগে দরকার। কতকগুলো পরচুলো, গোঁপ, দাড়ি, বাবার। সকলে বিস্মিতভাবে চাইল। এই খুঁতের প্ল্যানে খুঁত না বার করতে পারায় ঘটনা মনে মনে চটেছিল। ব্যঙ্গের স্বরে বলল, পাকা দেখতে গিয়ে আবার ওদের থিয়েটার দেখিয়ে আসতে হবে নাকি? আজকের কিন্তু ত্রিলোচনবাবুর বুদ্ধির জয় জয়কার। বিদ্রুপটা ফিরিয়ে দিয়ে বলল, থিয়েটার খুব বুঝেছিস তাহলে। ধর যদি ভগবান করেন যে ও গণেশেরই কোণে হয়, একটা যোগাযোগ হবেই তো ভগবানের ইচ্ছে নাকি? তখন যখন টের পেয়ে যাবে এরাই ফাঁকি দিয়ে একবার পাকা দেখার খাওয়া খেয়ে গিয়েছিল, বল দরকার নেই পরচুলোর। কে গুপ্তের একটা কথা মনে এসেছিল, কিন্তু তার প্রায় সব কথাগুলোই বাতিল হয়ে যায় বলে সে ঠিক বলতে পারছিল না। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে শেষে বলল, কিন্তু শেষ পর্যন্ত যদি এই গণেশবাবুর মামা রাজি না হন, যদি বলেন আগে ও চাকরিতে ঢুকুক,
সবাই একেবারে চুপ করে গেল, এমনকি ত্রিলোচন পর্যন্ত। গনসা তার কাছে এ সমস্যার উত্তরের জন্য খানিকটা অপেক্ষা করে বিরক্তভাবে কেগুপ্তর পানে চেয়ে বলল, কীরকম ওক মশাই আপনি? ভগবানের বিশ্বাস নেই, শুনছেন তিলু বেচারি বাবা ভগবানের ইচ্ছের কথা বলছে। ত্রিলোচন গভীর নির্ভরতায় কপালে যুক্ত কর স্পর্শ করে বলল, সবই তার ইচ্ছে, না হলে আমায় পোস্টকার্ড ছাড়বার এই বুদ্ধিটা আবার কে জগিয়ে দিলে? জোড়াসাঁকো ত্রিলোচনের অনিশ্চিত সম্পর্কে শ্বশুরবাড়ি। সম্পর্কটা জটিল হলেও শ্বশুরবাড়ির এই শাখাটি সবচেয়ে কাছে থাকার দরুন বেশ একটা ঘনিষ্ঠতা আছে। ঠিক হয়েছিল বুধবার দিন সকাল থেকে ত্রিলোচন ওইখানে থাকবে এবং চুঁচুড়া থেকে আদত বরের বাড়ি থেকে কোনো চিঠিপত্র আসে কিনা সেটা লক্ষ্য রাখবে। গোড়াচাঁদ আবার বলে দিয়েছিল, ডান হাতের ব্যাপারটার দিকে যেন একটু নজর রাখা হয়, কাছেই বাগবাজার তো। তাছাড়া আলোরও বেশি বাড়াবাড়ি যাতে না হয় সেদিকেও তাকে দৃষ্টি রাখতে বলা হয়েছিল। পরচুলোর ওপর সমস্ত ব্যাপারটা নির্ভর করছে কিনা। ত্রিলোচন বাইরের রকে অপেক্ষা করছিল। মোটর হর্ন দিয়ে দাঁড়াতেই, এই যে এসে গেছেন ওরা বলে সবার আগে নেমে গেল এবং মোটরের দৌড়ের সামনে দাঁড়িয়ে গভীর বিনয়ের সঙ্গে অঞ্জলি বাড়িয়ে বলল, হ্যাঁ আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, পথে কোনো ক্লেশ হয়নি তো? আগে না, এই তো ছটাখানেক পথ চুচুড়া থেকে, ডাকলে সাড়া পাওয়া যায়। বলতে বলতে একে একে সবাই নামল। আমরা জানি তাই, নইলে চেনা একটু দুরূহ, অসম্ভব বললেও অত্যুক্তি হয় না। গনসার কারিগরিতে সবার স্বরূপ একেবারে নিশ্চিহ্ন করে মুছে গেছে। গোড়াচাঁদ হচ্ছে বরের বন্ধু, একেবারে হাল ফ্যাশনে সজ্জিত, পায়ে জুতো, তার অর্ধেকটা ঢেকে ঢিলা করে পরা ধুতি, গায়ে কাঁধ ঢাকা খাটো স্পোর্টিং কোটের ওপর বুক খোলা কোট, নাকের নিচে ল্যাজ ছাঁটা গোপ, মাথার চুল নিচে 4 আনা ওপরে 12 আনা, 12 আনার ভাগটা আবার চিতিয়ে আঁচড়ানো। কে গুপ্ত হচ্ছে পুরুত, ছোট ছোট করে সমস্ত মাথাটি একরকম করে চুল ছাঁটা, জমি কাটলে মাঝখানে কুলিরা যেমন একটি ছোট স্তম্ভ রেখে দেয় সেই রকম মাঝখানে একটি টিকি, তাতে আবার একটা অপরাজিতা ফুল বাঁধা, গায়ে নামাবলি, পায়ে কটকি চটি। দলের মধ্যে তার মুখটা সবচেয়ে কাঁচা, দাড়ি গোপেও পরিপক্কতা আনা চলবে না, সুতরাং ও হাঙ্গামা আর করা হয়নি। তাকে পুরুত মশাইয়ের বড় ছেলে বলে পরিচয় দেয়া হবে। পুরুত মশাই সম্প্রতি গতাসু হয়েছেন, এই বড় ছেলেই এখন যাজন যোজন করছেন। চুচুড়ার বরের নাম, গোত্র আর বাকি সব কিছু এবং কন্যারও সব খুঁটিনাটি তাকে শিখিয়ে রাখা হয়েছে। গনসাই আসল বলে তাকে যথাসাধ্য ঢাকাঢুকি দেওয়ার বন্দোবস্ত হয়েছে। মুখ কোকড়ানো কোকড়ানো দাড়ি গোপ দিয়ে প্রায় লুপ্ত প্রায়, সে চুলে বেঁধে ভারোত্তোলন শিখছে সম্প্রতি। বড় চুলি, বেশ মানিয়ে গিয়েছে, শুধু চিটচিটে সাদা রং দিয়ে কাঁচা পাকা করে দেওয়া হয়েছে। চোখে ধোঁয়াটে চশমা, গায়ে কালো চিনে কোট, সম্পর্কে বরের এক দাদা মশাই। সবচেয়ে পরিবর্তন হয়েছে রাজেনের। মাথায় বাঁকা সিঁথি, এলো খোঁপা, কানে মাঝারি সাইজের সামুদ্রিক চাঁদা মাছের মতো একজোড়া রূপার কানবালা, হাতে রিস্টওয়াচ আর রুলি, বুকের ওপর একজোড়া গার্ড চেন, জর্জেটে শাড়ি আর পায়ে হিল তোলা জুতো। বরের পিসিমা। মতলবটা গনসার। একে তো রাত্রে মেয়ে দেখা, তাই আবার কলকাতার মতো জায়গা, মেয়ের রঙের ওপর কোনো রকম কারচুপি হলো কিনা খোঁজ রাখা দরকার। এদিকে আধুনিক রীতি অনুযায়ী পাকা দেখায় একজন মেয়ে থাকলে অন্যায়ও হয় না। রাজেন তো চাই অন্দরমহলে ঢুকতে পারলে তার কবিতার প্রচুর খোরাক জোগাড় হয়, তবে তার ইচ্ছা ছিল পিসিমা না হয়ে মামাতো বোন হওয়ার। গনসা বলল, আরে পেপে এই সেই সুবিধে, বয়সে 1000 কম হলেও সম্বন্ধটা বাবা আরই কি হয়, একটু বেশি আতিরও হয়। বাপের বোন আর জেনে দলে পড়ল কি না। ত্রিলোচন খাতির করে সবাইকে নামাতে নামাতে এদিকে গৃহকর্তা, একজন নিমন্ত্রিত বৃদ্ধ ভদ্রলোক, 2-1 ছোকরা ও সাজগোজ পরা কতকগুলো কৌতূহলী ছেলে মেয়ে ঘিরে দাঁড়ালো।
গোরাচাঁদ ত্রিলোচনের দিকে চেয়ে এই খ্যাটের কদ্দূর এই প্রশ্নটিকে ইঙ্গিতে রূপ দিতে যাচ্ছিল। সবাই এসে পড়াতে তাড়াতাড়ি সেটাকে হাই আর তুড়ির আকার দিয়ে সামলিয়ে নিল। গৃহকর্তা প্রবীণ লোক আদর আপ্যায়নের পর প্রথমে একটি ছোকরাকে রাজেনকে দেখিয়ে বলল, আগে একে তুমি বাড়ির ভেতরে নিয়ে যাও। যাও তো মা লক্ষ্মী। রাজেন প্রমাদ গুনল। শিবপুর থেকে যে ব্যাপারটা এমন লোভনীয় বলে বোধ হচ্ছিল, একেবারে সামনে এসে সেটা হঠাৎ যেন বিভীষিকার রূপ ধারণ করল। তার আর পা উঠতে চাইছে না। একবার উৎকণ্ঠিতভাবে গনসায় এবং বাকিদের দিকে চেয়ে আমতা আমতা করে বলল, মানে বাইরেই থাকি না কেন আমি, মানে সবার সঙ্গে, আবার ভেতরে গিয়ে। সবাই একটু বিস্মিতভাবে তার মুখের দিকে চাইল। গৃহকর্তা তাড়াতাড়ি বললেন, সে কি, না 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 না, বাইরে থাকবেন কেন, সে কি হয়? রাজের নিরাশার মধ্যে আর একবার চেষ্টা করল। না মানে মানে ভেতরটা বড্ড গুমোট হবে বলে মনে হচ্ছে যেন। এদের সকলেরই মুখটা শুকিয়ে গিয়েছে। গোরাচাঁদ বলল, না না সেজ পিসিমা, বাইরে থাকবে কোন দুঃখে, আর গরম সে তো একটি গ্লাস ঘোলের শরবতেরই মামলা, হ্যাঁ কি তাই না? আর বাইরে আমরাই কি আর দার্জিলিংয়ে রইলাম পিসিমা? ঘোতনা দুজন মুরব্বির মধ্যে একজন কোমরের কোঁচান চাদরটা খুলে আবার জড়াতে জড়াতে এসে বলল, আরে তুমি হচ্ছ বরের ঘরের পিসি, এবার কনের ঘরের মাসি হয়ে ঢোকো, এ তোমার নিজেরই ঘর গো। বলে কন্যা পক্ষীয়দের কাছে রাজেনের পরিচয়টা দিয়ে একটু হেসে বলল, হ্যাঁ তাছাড়া আমার সঙ্গে সম্বন্ধটাও বড় মিষ্টি, না বলে থাকতে পারলাম না। ততক্ষণে একটি মেয়ে আসার খবরটা চাউর হয়ে গিয়েছে। বাড়ি থেকে একজন বয়স্থা জনতিনেক যুবতীর সঙ্গে এসে রাজেনের পিঠে হাত দিয়ে নিয়ে গেলেন। রাজেন ফাঁসির আসামির মতো একবার গনসার দিকে ফিরে চাইল। গৃহকর্তা আগের কথার সূত্র ধরে ঘোতনাকে প্রশ্ন করল, তাহলে তাহলে আপনি আগে ছেলের মেসোমশাই? নিমন্ত্রিত বৃদ্ধ বললেন, বাহ বাহ বাহ, পরম সৌভাগ্য আমাদের, ছেলের মাতৃপক্ষ পিতৃপক্ষ দুই উপস্থিত। হ্যাঁ, এইখানেই তো আর একটা বিয়ের জোগাড় রয়েছে। হ্যাঁ, বৃদ্ধ প্রশ্ন করলেন, আর এনারা? ট্যাক্সির ভাড়া চুকিয়ে সকলে উপরে উঠেছে। ঘোতনা গনসা থেকে আরম্ভ করে সকলের পরিচয় দিলেন। ইনি ছেলের সম্পর্কে মানে দাদামশাই হন, ইনি ছেলের বন্ধু, আর ওর পরিচয় তো সাইনবোর্ডই রয়েছে গায়ে মাথায় টাঙানো আর কি। বলে মজলিসি প্রথায় হেসে উঠল। গৃহকর্তা গনসাকে আর একবার করজোড়ে নমস্কার করে বলল, বাহ বাহ বাহ, পরম সৌভাগ্য, আপনি পর্যন্ত যে কষ্ট করে। গোরাচাঁদ একটু গলাটা বাড়িয়ে ঈষৎ চাপা স্বরে বলল, একটু বড় করে বলতে হবে, উনি আবার কানে একটু খাটো কি না? এই মতলবটা ভবিষ্যৎ ভাবনা করে গনসাই বার করেছে। আর সবার মতো ছদ্মবেশের মধ্যে সে ঢাকা তো পড়ে যাবে, কিন্তু তার তোতলামি কোনো মতেই ঢাকা পড়বার নয়। বিয়ের রাত্রে প্রবঞ্চনাটা ঠিকই ধরা পড়বে, তাই তার কথার হাঙ্গামাটাই তুলে দেওয়া হয়েছে। কালা মানুষ, কেউ কোনো কথা জিজ্ঞাসাও করতে যাবে না, উত্তর দেওয়ারও প্রয়োজন পড়বে না। গোপ দাড়ি, চোখের ধোঁয়াটে চশমা আর কানের তালার ভেতরে নিশ্চিন্তভাবে সে সব কিছু দেখতে পাবে ও শুনতেও পারবে। গৃহকর্তা হাত জোর করে তার কানের কাছে মুখটা একটু সরিয়ে নিয়ে বেশ তারস্বরে কথাটার পুনরুক্তি করলেন, আগে বলছিলাম আপনি পর্যন্ত আসিবেন, এ মানে আমাদের কি বলে পরম সৌভাগ্য। কর্তা নিজে আসতে পারবেন না বলে দুঃখ ছিল। তা গনসা মুখের দিকে চেয়ে মূর্খের মতো একবার হাসল। ঘোতনা গৃহকর্তার পানে চেয়ে টিপ্পণী করল, কানে পৌঁছায়নি, ওর স্ত্রীর কথা শুনতে পান, তাও যখন খুব বেশি গালমন্দ দিয়ে বলেন তখন আর কি। অন্য কেউ সেরকম নিজের পরিবারের মতন আপন জেনে গালও দিতে পারেন না, শুনতেও পান না উনি। গনসার ব্যবস্থাটা পাকা হয়ে গেল। গোরাচাঁদের পক্ষে খ্যাটের সম্বন্ধে উৎকণ্ঠা এবং ঔৎসুক্য আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না।
এত স্পষ্ট করে শরবতের কথাটা তুলল, তারপরেও তার দেখা নেই। ওদিকটা একেবারে ফাঁকি নয় তো? ত্রিলোচনের সঙ্গে যতবারই চোকাচোকি হয়েছে সে কেবল অপেক্ষা করবার ইশারা করেছে। আর ধৈর্য রাখতে না পেরে বলল, মামার ভাবনা হচ্ছে মানে খালি সেজ পিসিমার জন্য আর কি, তাকে ঘোলের শরবতটা মানে দেওয়া হলো কি না, তার আবার টপ করে মাথা গরম হয়ে ওঠে কি না। উফ, মানে কি গরমটাই পড়েছে আমাদের মাথায়। গৃহকর্তা হঠাৎ যেন ব্যস্ত হয়ে উঠলেন। সত্যি তো শরবত এলো না তো বাবাজি এখনো? ভুলেই গেছিলাম গল্প গুজবে। দেখো দেখি, আমি তোমার উপরেই সব ছেড়ে নিশ্চিন্তে আছি বাবাজি, তুমি একটু এদিকটা দেখো। ত্রিলোচন গোপনে গোরাচাঁদের দিকে একটা ব্যঙ্গ কটাক্ষ করে চলে গেল। ঘটনাকে বলল, চৌকস ছোকরা, শিবপুরে বাড়ি, একাই সব সামলাচ্ছে সকাল থেকে। ঘটনা সুযোগটা ছাড়ল না, বলল, আমাদের এই হাওড়া শিবপুর তো, ও কিরকম সব বনেদি ঘরের জায়গা বলুন। আরে জামাই করতে হয় শিবপুরে। আমি আমার শালার মেয়ের জন্য একটি ছেলে ঠিক করে রেখেছি, ভাবছি হাত ছাড়া না হয়ে যায়। একবার গনসার দিকে চকিতে চেয়ে নিল। গোরাচাঁদ গনসার দিকে একবার আর চোখে দেখে ঘটনাকে প্রশ্ন করল, ও আপনি ওই গোলক চাটুর্যের ভাগ্নে গণেশচন্দ্রের কথা বলছেন মেসোমশাই? ও হীরের টুকরো। এত প্রশংসায় গোপদারির ভেতরে লজ্জায় একেবারে লাল হয়ে উঠছিল গনসা। মুখটা তাই ফিরিয়ে নিল। একটি ট্রের ওপর গুটিচারে কাঁচের গেলাস ও একটা এনামেলের জাগের মধ্যে ঘোলের শরবত আসলো। ত্রিলোচন নয়, অন্য একটি ছোকরা এনেছিল। গোরাচাঁদ যখন জাগ থেকে চতুর্থবার নিয়ে চুমুক দিচ্ছে, ত্রিলোচন এসে বলল, নিন আপনারা গা তুলুন এবার একটু। গোরাচাঁদের হাতের গ্লাসটা আর একটু হলেই পড়ে টেবিলে আচার খেত। কোনো রকমে সামলে নিয়ে ত্রিলোচনের দিকে উদাসভাবে চেয়ে রইল। ত্রিলোচন গৃহকর্তার দিকে একবার চেয়ে বলল, খালি মালাইকারিটা বাকি ছিল, গিয়ে দেখি হয়ে গেছে, তা পরিবেশনই করিয়ে এলাম। একটা ধিক্কারের দৃষ্টিতে গোরাচাঁদের দিকে চাইল, অর্থাৎ এই জন্যই শরবতটা আটকে রেখেছিলাম, কিন্তু তোর কপাল যদি খারাপ হয় তাতে আমি কি করব? গৃহকর্তা বললেন, তা বেশ করেছো, অত দূর থেকে আসা, আবার ফিরে যেতে হবে, তাহলে এবার উঠতে আজ্ঞা হোক। তিনজনে উঠল। গোরাচাঁদ উঠে কোমরের কাপড়টা একটু আলগা করে নিল। গনসা শুনতে পায় না এটাই বলেছিল, তাই ঘটনা ঝুঁকে একটু উচ্চস্বরে বলল, উঠুন, একটু মিষ্টি মুখ করার জন্য এরা বড় পেরাপিরি করছেন যে। শুনতে পাইনি, শুধু আন্দাজে বুঝেছে। এইভাবে একটু হেসে গনসা উঠে পড়ল। নিমন্ত্রিত বৃদ্ধ বললেন, ও উনি খুব অল্পই কথা কন দেখছি। ঘটনা বলল, তা আগে যেমন মিতভাষী তেমনি মিতহারি, তেমনি অমায়িক। গোরাচাঁদ খাবারের এত কাছাকাছি হওয়ায় সব ভুলে গিয়েছে। অন্যমনস্ক হয়ে বলল, জামাই যা হবে। ত্রিলোচনের কনুইয়ের গুঁতো খেয়ে থেমে গেল। বেখাপ্পা কথাটা শুনে সবাই ঘুরে দেখছে। ঘটনা গৃহকর্তার মুখের দিকে চেয়ে বলল, না মানে বর এই বিষয়ে ঠিক তার ঠাকুর দাদার মতোই কিনা, এ আপনি মিলিয়ে নেবেন। গোরাচাঁদ মানে আমাদের অসীম কুমার বাবাজি কিছু ভুল বলেনি। সবার অলক্ষ্যে অসীম কুমার বাবাজির দিকে একটি অগ্নি কটাক্ষ হানল। তিনজনে এসে আসনে বসল। 4 গেলাস শরবতের পর থেকে গোরাচাঁদের জলাতঙ্কের মতো দাঁড়িয়ে গিয়েছে। অন্যমনস্কভাবে গেলাসটা সরিয়ে রাখল। কে গুপ্তকে শিখিয়ে রাখা হয়েছিল। সোজাসুজি একেবারে না বসে ত্রিলোচনের দিকে চেয়ে বলল, একটু জল প্রয়োজন, যে পদ প্রক্ষালন করতে হবে। সকলে ব্যস্ত হয়ে উঠল। তাই তো, পুরুত মানুষ, দেখেছো কথাটা মনেই ছিল না। আর আজকালকার যা সব পুরুত সাধারণত দেখা যায়। এই যাও শিগগিরই 1 ঘটি জল আনো তো। ত্রিলোচন কিন্তু দিব্যি সরঞ্জামটি দাঁড় করিয়েছে। লুচি, পটল ভাজা, ডালনা, মুড়ো দিয়ে মুগের ডাল, মাংসের কোরমা, গলদা চিংড়ির মালাইকারি, চাটনি, ওদিকে দই, রাবড়ি, সন্দেশ, রসগোল্লা আর ল্যাংড়া। ঘটনা
হাতে আচমনের জল নিয়ে চক্ষু কপালে তুলে বলল, এই বাবারে, এ যে একেবারে এলাহি কাণ্ড করেছেন। হ্যাঁ, এত খাওয়া যায় কখনো? না, খাওয়ার আর আমাদের বয়স আছে? হ্যাঁ, অতি সামান্য বিদুরের আয়োজন বলে বিনয় করতে গিয়ে বৃদ্ধ হঠাৎ চকিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মস্ত বড় ভুল হয়েছে। পুরুত ঠাকুর ওই এক ষাটে বসবেন নাকি? না ওইসব খাবেন? দেখছো সাত্ত্বিক প্রকৃতির লোক, এ কি তোমাদের কলকাতার হোটেল মারা পুরুত? আলাদা ঠাই করে কিছু ফল আর একটু সন্দেশ এনে দাও। কে গুপ্তকে ন্যায়রত্ন মশাইয়ের কাছ থেকে নিষ্ঠা এবং সুচিতা সম্বন্ধে একটা শ্লোক মুখস্থ করানো হয়েছিল। মনে মনে ভেজে সবে বেচারা আওড়াতে যাবে, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মুখটা ফ্যাকাশে করে নিজের দলের, বিশেষ করে গনসার দিকে একবার চাইল, কিন্তু পদপ্রক্ষালনের পুণ্য যে এমন করে এত সদ্য সদ্য ফলবে, তালিম দেওয়ার সময় এরা কেউই এতটা আন্দাজ করতে পারেনি। কেউ আর কে গুপ্তের দিকে চাইতে সাহস করল না। গোরাচাঁদ বরং অমন সাত্ত্বিক পুরোহিতের সহযাত্রী বলে সেও বিপদগ্রস্ত হতে পারে এই ভেবে পটল ভাজা ডালনা একেবারে ডিঙিয়ে সোজাসুজি কোরমায় হাত ডোবালো। জলের পিছনে ফলাহার এলো, মালাইকারি আর মোগলাই কোরমার গন্ধ আসছে। কলা, শাকালু, শশা, আম যেন একেবারে বিষের মতো খেতে লাগছে। যত অত্যাচার এই কে গুপ্তর ওপর। ছোট করে চুল ছাঁটতে হবে, কে গুপ্ত। টিকি রাখতে হবে, কে গুপ্ত। নামাবলি গায়ে দিতে হবে, কে গুপ্ত। পা ধুয়ে খেতে বসতে হবে, কে গুপ্ত। শেষে কলা খেতে হবে সেই কে গুপ্তকে। ইচ্ছা হচ্ছিল সব ছেড়ে ছুড়ে আসনে দাঁড়িয়ে উঠে সব কথা ফাঁস করে দেয় একেবারে। মাথা নিচু করে দাঁতে শশা কাটছে, মুখটা অন্ধকার, কান্না যেন ঠেলে আসায় রগের শিরাগুলো একেবারে দপদপ করছে। কন্যা পক্ষদের সকলেও যেন কিরকম একটা হয়ে গিয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা যে কি বৃদ্ধ বললেন, একটু রেগেই বললেন, আরে এই পেঁয়াজ রসুনের গন্ধের মধ্যে কি ওর খাওয়া হয়? তোমাদের যেমন সব ছেলে মানসি। গৃহকর্তা থেকে শুরু করে সকলেই ব্যস্ত হয়ে উঠল। তাহলে মানে ওকে অন্য ঘরে? তাহলেও বাঁচা যায় যেন। লুচি মাংসের এত কাছে বসে এই রোগীর পথ্য অসহ্য হয়ে উঠেছে। বৃদ্ধ আরও রেগে উঠলেন, আর ও অন্য ঘরে? সাত্ত্বিক মানুষ, উনি এক ঠাই ছেড়ে অন্য ঠায়ে বসতে পারেন কখনো? কিরকম অশাস্ত্রীয় কথাবার্তা বলো তো তোমাদের, হ্যাঁ? গোরাচাঁদের কোরমা এদিকে অর্ধেকের বেশি শেষ হয়েছে। ঘোতনাকে লক্ষ্য করে বলল, হ্যাঁ মেসমশাই, আমাদের চুঁচুড়োর কোরমায় আর জোড়াসাঁকোর কোরমার তফাৎটা দেখছেন তো? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না? পুরোহিতের খাওয়ার প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্য সবাই ব্যস্ত ছিল। গৃহকর্তা একটি ছেলেকে কোরমা আনতে ইশারা করে হেসে বললেন, মানে কোনটা ভালো আপনাদের মতে? গোরাচাঁদ প্রবল উৎসাহে অভিমত দিতে যাচ্ছিল। ঘোতনা ভেতরের রাগ কোনো রকমে চেপে হেসে বলল, যুগ উল্টে গেছে। হ্যাঁ, গোড়া থেকেই নিজেদের ছোট করে কন্যাপক্ষদের বড় করছো বাবাজি। বেহাই মশাইয়ের নুনের জোর আছে, সেটা তো বলতেই হবে। সকলে সমস্বরে হেসে উঠল। পাশের ঘরে মেয়েদের চাপা হাসি উঠল। ঘরের অস্বচ্ছন্দ ভাবটা কেটে বেশ হাস্য কৌতুকের মধ্যে আহারটা চলতে লাগলো। কে গুপ্তও নিরুপায় হয়ে আম, সন্দেশ, রসগোল্লা থেকে যতটা সম্ভব সান্ত্বনা সঞ্চয় করে নিতে লাগলো। সমস্ত দিনটাই গুমোট ছিল। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করল এবং গুড় গুড় করে মেঘ ডেকে উঠল। গৃহকর্তা বললেন, হয় বৃষ্টি একটু বাঁচা যায়, যা গেছে সমস্ত দিন। তা আপনাদের চুঁচুড়োর দিকে? ঘোতনা মুখ তুলে বলল, এক বিন্দু বৃষ্টি নাই। বৃদ্ধ একটা ডেক চেয়ারে বসেছিলেন, বিস্ময়ে সোজা হয়ে বসে বললেন, সে কি, আমার বড় নাতি আজ সকালে গেছিল, ভিজে চুপসে এসেছে যে। সমস্ত ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। গনসা এই আকস্মিক বিপদের মুখে আত্মবিস্মৃত হয়ে কি বলতে যাচ্ছিল, কিন্তু ঘোতনার মন্তব্যটা তার একেবারেই না শোনবারই কথা। এটা মনে পড়ে যাওয়ায় সামলাতে গিয়ে বিষম লেগে কাঁচতে শুরু করে দিল। গোরাচাঁদ তখন বাগবাজারের রসগোল্লায় হাত দিয়েছে। কথাটা যে অতিরিক্ত রকম বেফাস হয়ে গিয়েছে সেদিকে অতটা মন দেয়নি। গনসার দিকে একটু ঝুঁকে চেঁচিয়ে বলল, এই ঠাকুরদা,
বিষম লেগেছে? আরো গোটা কতক রসগোল্লা নামিয়ে দিন না গলা দিয়ে। জিনিসটা চমৎকার হয়েছে, কোনো কষ্ট হবে না। কর্তার ইশারায় একজন তাড়াতাড়ি গোড়াচাঁদের জন্য রসগোল্লা আনতে গেল। ঘটনা ততক্ষণে চুচুড়োর বৃষ্টি সম্বন্ধে একটা গল্প খাড়া করেছে। বলতে যাবে এমন সময় যে ছেলেটি রসগোল্লা আনতে গিয়েছিল ভীত সন্ত্রস্তভাবে বাইরে এসে কর্তা ও ত্রিলোচনকে বলল, আগে আপনাদেরকে ডাকছেন বাড়িতে একবার, শিগগির আসুন। তার পিছনে পিছনে ত্রস্ত গতিতে বাড়ির মধ্যে দুজনে প্রবেশ করলো। ছোট ছেলে মেয়েগুলি আর বাকি সবাইও তাদের অনুসরণ করলো। চারজনে ভীতভাবে ওর মুখের দিকে চাইল। এমন সময় একটি ছোকরা ছুটে এসে বৃদ্ধকে বলল, আগে আপনাকে ডাকছেন বড় কাকা, মানে শিগগির। বৃদ্ধ তো উদ্বিগ্ন ছিলেনই, উঠতে উঠতে বললেন, তাহলে মানে এরা? ঘটনা তাড়াতাড়ি বলল, হ্যাঁ আপনি যান, হ্যাঁ আমাদের জন্য চিন্তা নেই। গোড়াচাঁদ বলল, আমরা তো আর পর নয়। বৃদ্ধ চলে গেলে গোড়াচাঁদ ফিসফিস করে বলল, এই মানে ধরে ফেললে না তো রে রাজেনকে? আর সব বাদ দিয়ে তাড়াতাড়ি সবচেয়ে বড় ল্যাংড়া আমটায় নাক পর্যন্ত ডুবিয়ে একটা কামড় দিল। ঘটনা বিরক্তির সঙ্গে গনছার দিকে চেয়ে বলল, এই জন্যই মান করেছিলাম, ওর আবার একটা পিসিমা না ঢোকালেই চলল না। এখন নাও পিসিমা। ঘরটা অন্দর থেকে একটু আলাদা, তবু চাপা সন্ত্রস্ত কণ্ঠস্বর ভেসে আসছে। একটা গুরুতর কিছু হয়েছে তাতে সন্দেহ নেই। গনছা বলল, দাদা আজু ধরা পড়লে তো এতক্ষণে মার আর আন্নার শব্দ আসতো, কোণের ফিট হয়ে যায়নি তো? ঘটনা সেই রকমভাবেই বিরক্তির সঙ্গে তার দিকে একবার চেয়ে রইল। তোকে দেখবার আগেই ক্রমাগত থাবা খেয়ে খেয়ে গনছা কি একটা বলতে যাচ্ছিল। এমন সময় ত্রিলোচন চোখ ছানা বড়া করে ঘরে ঢুকে ঘাটটা কাত করে একটা টুসকি দিল। সকলেই একসঙ্গে প্রশ্ন করল, হ্যাঁ কি হয়েছে রে, কি ব্যাপার? আরে রাজু সটকেছে। চাপা ভয়ের শব্দ করে উঠল চারজনেই। গোড়াচাঁদ একটা আম হাতে করে চৌকাটের বাইরে পা দিয়েছে। ত্রিলোচন বলল, তোরা সব উঠলি কেন? ওরা চুচুড়োর বৃষ্টির কথা নিয়ে সন্দেহ করেছিল বটে, আমি সামলে এসেছি কতকটা। বললাম একটু পাগলাটে পাগলাটে ছিলই যেন, একটু খুঁজুন ভালো করে আগে। আর সত্যি গোড়ার সেই মাথা গরমের কথা থেকে সব সময় ও বেচারির পেছনে পেছনে একজন যেন শরবতের গ্লাস নিয়েই ঘুরছিল। তাতে তো সুস্থ মানুষও পাগল হয়ে যায়। ওরা পাগলা মেয়েকে সামলাতে পারেনি বলে যেন ফাঁপড়ে পড়েছে। আমায় বললে, আমরা ততক্ষণ খুঁজছি চারদিকে, তুমি বাবাজি ভদ্রলোকদের দেখো তো একটু। গোড়াচাঁদের দিকে কান ও বাইরের দিকে দৃষ্টি রেখে শুনছিল। ফিরে পা বাড়াতেই ত্রিলোচন প্রচণ্ড মাত্রায় বিস্মিত হয়ে প্রশ্ন করল, গোড়া এ তোর গোপ? এরা চারজনেই বলে উঠল, সত্যি তো, তোর সেই বাটারফ্লাই গোপ কোথায় গেল রে? সারলে দ অপা। গোড়াচাঁদ নাকের নিচে হাত বুলিয়ে হতভম্ব হয়ে রইল। তারপর বলল, তাই তো, মানে গোপটা হোজ। ত্রিলোচনকে বাড়ির দিকে পাহারা দিতে বলে এরা গোপের খোঁজে লেগে গেল। আসনের চারধারে, যে পথ দিয়ে ঘরে প্রবেশ করেছিল, চৌকির নিচে, আলমারির মাথায়, সম্ভব অসম্ভব সব জায়গায় গোপের দেখা নেই। গোড়াচাঁদ একবার হাতের নিচে হাত বোলাতে বোলাতে হাতটা দেখে বলছে, তাই তো, শূন্য ওষ্ঠ শূন্য করতন, কোনোটারই সাক্ষ্য যেন সে বিশ্বাস করতে পারছে না। এই রকম করতে করতে হঠাৎ একবার সিধে হয়ে দাঁড়িয়ে বলল, এই হয়েছে রে, ধরেছি। যেন ম্যাজিক দেখছে। সকলে তার দিকে এইরকমভাবে চাইল। কে গুপ্ত বলল, কই? গোড়াচাঁদ বলল, হ্যাঁ মানে পেটের মধ্যে চলে গেছে, মানে তাই তো বলি, ল্যাংড়া আমে আবার খোসা এলো কোত্থেকে, পেটটা গুলিয়ে গুলিয়ে ওঠে কেন? সকলে নির্বাক বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। গোড়াচাঁদ বলল, তখন তাড়াতাড়ি ল্যাংড়া আমটায় কামড় দিতেই মনে হলো শ্বাসের সঙ্গে খানিকটা যেন আঁশও গলা দিয়ে নেমে গেল। তাই তো বলি, অমন দারবাজন ল্যাংড়ার মধ্যে আবার আঁশ কোথা থেকে? মানে এদিকে যে স্টিকিং প্লাস্টার আলগা করে গোঁপটাকেই মারি গিলে সেঁধিয়ে গেছে। সকলে মুখ চাওয়াচই করে বলল, তাহলে?
এমন সময় দু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে বলল, এই জামাইবাবু শিগগির আসুন, বরের পিসির খোঁপা পাওয়া গেছে। বাকি পিসিটা বাথরুমের ভাঙা জানলা দিয়ে অসমাপ্ত রেখেই আবার হুড়োহুড়ি করে বাড়ির ভেতরে ছুটে গেল। ত্রিলোচন চক্ষু বিস্ফারিত করে বললে, বাথরুমের একটা গরাদ ভাঙা ছিল মাইরি, নির্ঘাত গলে পালাতে গিয়ে চুলটা খুলে আটকে গেছে, মজালে। সবাই একসঙ্গে অনিশ্চিতভাবে প্রশ্ন করল, এখন? ভয়জনিত সতর্কতায় শ্রবণ শক্তি যেন চতুর্গুণ বেড়ে গিয়েছে। ভিতরে গোলমালের মধ্যে চাপা গলায় ত্রস্ত পরামর্শ, না না এখন নয়, আগে ভালো করে ঘিরে ফেল, কে জানে পকেটে পিস্তল টিস্তল ছোড়াটোরা, আরও সব মন্তব্য। হ্যাঁ লেগেছিল কেমন যেন চুচুড়োর অমন বৃষ্টি, আর না, জামাই ঠিক আটকে আছে, খিড়কির দিক দিয়ে সামনের রাস্তায় গিয়ে তারপর লোক ডাকা। ছেলে মেয়েগুলো ওপরে যাক না, একটা ফোন। গৃহকর্তা চেঁচিয়ে বললেন, ওদের একটু দেখো বাবাজি, যেন কোনো কষ্ট না হয়, রসগোল্লা নিয়ে যাচ্ছে, আমরা এই এলাম বলে। বাড়ির খিড়কি দিয়ে যেন কয়েকজন দূর দূর করে ছুটে ওদিকে বেরিয়ে গেল। অন্তর্মহলটা হঠাৎ মারাত্মক রকম নিস্তব্ধ হয়ে গেল। এদিকে এদেরও সবার যেন শ্বাসরোধ হয়েছে। হঠাৎ গনসারি চৈতন্য ফিরল, নিজের দাড়ি গোঁফ টেনে ফেলে বলল, তোদেরও সব চটপট চেহারা বদলে পালাতে হবে। গোড়াচাঁদ বাবরিটা ফেলে দিয়ে বলল, এই এখনই পালালে তিলেকে সন্দেহ করবে না, তাকে আমাদের আগলাতে বসিয়ে রেখেছে যে। ত্রিলোচন চিন্তিতভাবে বলল, সত্যি তো, এ তো এক সমস্যা হলো, আর সময় তো নেই রে, এই সব তো ঘিরে ফেললে বলে। গনসা তাড়াতাড়ি দাড়ি গোঁফ বাবরি গালপাট্টা কোট চাদর সব চৌকির নিচে ছুঁড়ে ফেলল। বিপদের মুখে তার দলপতির মাথা দ্রুত পরিষ্কার হয়ে আসছে। গোড়াচাঁদের কথায় একটুখানি শুধু চিন্তা করল, তারপর হঠাৎ ত্রিলোচনের দিকে চেয়ে বলল, আচমকা হেরে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে তার গালে একটা 82 শিক্ষা ওজনের চড় বসিয়ে দলটাকে ঠেলে নিয়ে কোনো মতে হুড়মুড় করে বাইরে বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত বরযাত্রী সিরিজের 4র্থ পর্ব পাকা দেখা। অপেক্ষা করুন পরের পর্ব ঘর জামাইয়ের জন্য। আর ততক্ষণে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।